ব্যাংক ম্যানেজারের বৌমা তার শাশুড়িকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। মা যা করল, বৌমার পুরো দুনিয়া কেঁপে উঠল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সত্যি গল্প, যেখানে সকালের সূর্য এখনও মাটিতে পড়েনি, আর মানুষজন ধীরে ধীরে লাইনে এগোচ্ছিল ব্যাংকের বাইরে। কেউ পাসবুক বুকে চেপে দাঁড়িয়ে আছে, তাই কেউ শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে এই আশায় যে আজকের কাজটা কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে। একই লাইনের শেষে এক বুড়ি দাঁড়িয়েছিল, সোজা পিঠ, সাধারণ সিল্কের শাড়ি, পায়ে ঘষা চপ্পল, মুখে বয়সের লাইন, আর চোখে সেই চকচকে যা প্রায়ই আসে যখন কোনো মানুষ কারুর আহ্বানে কোথাও পৌঁছায়। তার নাম ছিল শান্তিদেবী। শান্তিদেবী কাঁধে ব্যাগটা একটু শক্ত করে ধরল, যেন ভিতরে রাখা জিনিসগুলো না পড়ে যায়। যদিও সত্যি কথা হলো, সেই ব্যাগে ছিল মাত্র দুটো জিনিস, একটা পুরনো পাসবুক আর তার ছেলের বিয়ের ছবি। একই ছবি যা সে রাতে দেখে তার ঈশ্বরের সাথে হৃদয় দিয়ে কথা বলত। তার ছেলের নাম ছিল রবি। সে তার দুনিয়া, সে তার নিঃশ্বাসের সহায়। আর আজ সে ব্যাংকে এসেছে কারণ গতকাল চোখের পাতা না ফেলে তার বৌমা বলেছিল, আম্মা, তোমার অ্যাকাউন্টে কিছু কাজ আছে, তোমাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকের নাম শুনতেই শান্তিদেবীর মনে সামান্য ভয় জাগল। সে লেখাপড়া জানত না, সে শুধু কাপা হাতে সই করতে জানত। কিন্তু ছেলে যখন ডাকে, মা প্রশ্ন করে না, মা বিশ্বাস করে। আর সেই বিশ্বাস নিয়ে আজ সে এই লাইনে দাঁড়িয়েছিল। ব্যাংকের ভিতরে এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া, কিন্তু শান্তিদেবীর হাতের তালু ঘামে ভিজে গেছে। সে কাউন্টারে পাসবুকটা রাখল, ক্লার্ক পাতা উল্টালো, কম্পিউটারে কিছু দেখল, আর এক মুহূর্তের জন্য ওপরে তাকালো, যেন কিছু বলতে চায়। তারপর কিছু না বলে মাথা নিচু করল। সেই মুহূর্তে পিছন থেকে একটা জোরালো আওয়াজ এলো, আম্মা, কেন এত সময় নিচ্ছ, চলো বাইরে। এই আওয়াজ ছিল বৌমা সীমার। সে দ্রুত এগিয়ে এসে শান্তিদেবীর হাত ধরল, আর এই ধরা ছিল সহায়ের নয়, বরং টানার। শান্তিদেবীর ভারসাম্য বিঘ্নিত হল। কাছাকাছি দাঁড়ানো লোকজন দেখল, কিন্তু কেউ কিছু বলল না। ভিড়ে নীরবতা দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। মেয়ে, ধীরে, আমি পড়ে যাব। শান্তিদেবী খুব নিচু স্বরে বলল, নাটক করো না আম্মা। সীমা হাসি দিয়ে বলল, সবাই দেখছে। ব্যাংকের ভিতরে বসা লোকজন দেখল যে এক বুড়ি তার নিজের বৌমা দিয়ে ধাক্কা খেয়ে বাইরে যাচ্ছে। শান্তিদেবীর পা দরজার সিলে আটকে গেল। সে প্রায় পড়ে যায় আর দেয়াল ধরে। সেই মুহূর্তে ব্যাংকের ভিতরে একটা অদ্ভুত নীরবতা। কারুর হৃদয়ে আঘাত লাগলো, কারুর চোখ নিচু। কেউ মোবাইল রাখল, কিন্তু কেউ এগিয়ে এলো না। আর এটাই ছিল সেই মুহূর্ত যখন শান্তিদেবী বুঝল যে এই দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস বয়স নয়, অসহায়তা। ব্যাংকের বাইরে রোদ ছিল। শান্তিদেবীর চোখে জল ভরে এলো, কিন্তু অশ্রু পড়ল না। মা কাঁদে না, মা সহ্য করে। এটাই সে সারা জীবন শিখেছে। সীমার আগে বলল, এখন চলো বাড়ি, আর মনে রেখো, আর ব্যাংকে আসার দরকার নেই। শান্তিদেবী কিছু বলল না, সে শুধু মাথা নাড়ল। সে তার পাসবুক ব্যাগে রাখল আর বাড়ির দিকে চলল, যা একসময় তার ছিল। পুরো পথে ছবি ভাসতে থাকল তার মনে। সেই রাত যখন রবি জ্বরে কষ্ট পাচ্ছিল আর সে সারা রাত তার কপালে ঠান্ডা কম্বল রেখেছে। সেই দিন যখন তার স্বামীর মৃত্যুর পর সে মাঠে কাজ করেছে, অন্যের বাড়িতে থালা ধুয়েছে যাতে তার ছেলের পড়াশোনা না থামে। আর প্রত্যেকবার সে নিজেকে বলেছে যে আমি মা, আমার সন্তানকে বড় করতে হবে। আর সে বড়ও হয়েছে। সে পড়াশোনা করে শহরে চাকরি শুরু করেছে, সে বিয়ে করেছে, সীমা বাড়িতে এসছে। শুরুতে একই বৌমা শান্তিদেবীর পায়ে ছুঁয়ে নিত, তাকে মা বলে ডাকত। আর সেই মুহূর্ত ছিল শান্তিদেবীর সবচেয়ে বড় আনন্দ। কিন্তু সময়ের সাথে কথার মিষ্টতা কমেছে। বাড়িতে কম শব্দ আর বেশি নীরবতা। আর আজ ব্যাংকের দরজায় কিছু ভাঙল যা ঠিক করা যাবে না। বাড়ি পৌঁছে শান্তিদেবী চুপচাপ চুলা জ্বালাল, ডাল রাঁধল, চাল ধুল। তার হাত কাঁপছিল, কিন্তু কাজ থামল না। মায়ের কাজ কখনো থামে না। সীমা ঘরে তার মোবাইল দেখছিল। রবি এখনও অফিস থেকে আসেনি। আর সেই বাড়ির ভিতরে একটা অদ্ভুত ঠান্ডা খেলছিল, এমন ঠান্ডা যা এসি থেকে আসে না, বরং হৃদয়ের দূরত্ব থেকে আসে। সেই ঠান্ডার মাঝে শান্তিদেবী চুলার কাছে বসে আঁচ কমাল, যেন আগুনটা খুব গরম হয়ে যাচ্ছে, যাতে কিছু না পুড়ে যায়। আর রান্নাঘরে ছড়ানো ডালের হালকা সুবাস সত্ত্বেও তার মনে কোনো স্বাদ ছিল না। ছিল শুধু একটা শূন্যতা, যা সেই ব্যাংকের দরজা থেকে তার সাথে বাড়ি এসছে। তার হাত কাজে ব্যস্ত, কিন্তু মন অন্য কোথাও। কখনো সে সেই লাইনে ফিরে যায় যেখানে লোকজন চোখ নিচু করে দাঁড়িয়ে। কখনো সেই মুহূর্তে আটকে যায় যখন সে দেওয়াল ধরে পুড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাল। আর কখনো সেই আওয়াজে যা পিছন থেকে এসেছে, নাটক করো না মা। একই বাক্য যেন এক মুহূর্তে মায়ের ভালোবাসা কমিয়ে দিল। সীমা কিছু দেখছিল,
পর্দার আলো তার মুখে পড়ছিল, আর শান্তিদেবী হঠাৎ মনে করল যে কখনো এই মুখ সকালে তার পায়ের কাছে বসে তার আশীর্বাদ নিত। তখনও একই চোখ, কিন্তু তাতে ছিল সম্মান। এখন একই চোখ, কিন্তু তাতে তাড়াহুড়ো, ছিল ব্যস্ততা, আর ছিল একটা অদৃশ্য দূরত্ব। দরজার ক্যাচক্যাচ শব্দে সন্ধ্যা নামতে শুরু করল। বাইরে থেকে পায়ের শব্দ এলো। রবি এসেছে। শান্তিদেবী না তাকিয়েই তাকে চিনল। মা তার সন্তানের চাল চেনে। সে চুপচাপ হাত মুছে থালা সাজাতে শুরু করল, যেমন প্রত্যেক দিন করত। কিন্তু আজ সবকিছুতে একটা অদ্ভুত ভার। রবি আসতেই তার মায়ের পায়ে ছুঁয়ে নিল। অভ্যাসটা এখনও বেঁচে, কিন্তু ছোঁয়ায় আগের মতো উষ্ণতা ছিল না। শান্তিদেবী তার মাথায় হাত রাখল আর মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু কথাগুলো সেখানেই আটকে গেল। কারণ অনেক সময় মা বোঝে যে বললে সমস্যা সমাধান হবে না, বরং আরও জটিল হবে। খাবারের থালা তার সামনে রাখা হলো। রবি খেতে শুরু করল। সীমাও থালা তুলে নিল আর বলল যেন এটা সাধারণ ব্যাপার। আজ আম্মা ব্যাংকে সিন ক্রিয়েট করছিল, সবাই দেখছিল। খুব অদ্ভুত লাগছিল। শান্তিদেবীর হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সে খুব ধীরে বলল, আমি কিছু করিনি বাবু, শুধু। কিন্তু তার কথা শেষ হবার আগেই রবি উপরে তাকিয়ে বলল, আম্মা, তুমি বোঝার চেষ্টা করো, এখন সবকিছু আমাদের মতো চলবে। এটা একটা বাক্য, ছোট, সাধারণ, কিন্তু তাতে ছিল সব। সেই দেওয়াল যা দেখা যায় না কিন্তু দাঁড়িয়ে থাকে। শান্তিদেবী অনুভব করল যে প্রথমবার তার নিজের বাড়িতে তাকে বোঝানো হচ্ছে না, বরং বলা হচ্ছে। আর এই পার্থক্য কোনো ক্ষতের চেয়ে কম নয়। সে খাবার পরিবেশন করল। সে এক কোণে বসে একটু খেল। স্বাদ বুঝল না। তার চোখ বারবার ভরে আসছিল, কিন্তু সে চোখ নিচু করল। মা তার চোখকেও শেখায় কখন কাঁদতে হবে আর কখন না। রাত গভীর হল। অন্য ঘর থেকে টিভির শব্দ আসছিল। একটা সিরিয়াল চলছিল যাতে একটা মা তার ছেলের জন্য কাঁদছে। শান্তিদেবী ছাদের দিকে তাকিয়ে ভাবছিল যে প্রত্যেক মায়ের গল্প এমন নীরব হয়ে যায় কি। সে ব্যাগ থেকে সেই পুরনো ছবিটা বের করল, রবির বিয়ে। ছবিতে সে হাসছিল, তার চোখে সন্তুষ্টি, যেন সবকিছু পেয়েছে। আর আজ সেই হাসি তাকে চিমটি দিচ্ছে, কারণ আজ প্রথমবার সে অনুভব করল যে হয়তো সে অনেক বেশি দিয়েছে, এতটা যে তার মূল্য দেখা যায় না। তার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো, কিন্তু সে তোয়ালে দিয়ে মুছল। আর সেই মুহূর্তে তার মুখে একটা অদ্ভুত শান্তি এলো, যেন ভিতরের একটা গিট খুলে যাচ্ছে। সে হৃদয় দিয়ে বলল, যদি আমাকে সহ্য করা আমার সন্তানের সুখ হয় তাহলে আমি সহ্য করব, কিন্তু যদি আমাকে সহ্য করা অন্য কারোর ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে, তাহলে হয়তো ঈশ্বর আমাকে এই জন্য বাঁচিয়ে রেখেছে। রাতের নীরবতায় পাশের ঘর থেকে শব্দ আসতে শুরু করল। সীমা আর রবি একে অপরের সাথে কথা বলছিল। আওয়াজ নরম, কিন্তু কথা স্পষ্ট। রবি, কতদিন তুমি তোমার মাকে এমন রাখবে? ব্যাংক, টাকা, জমি সবকিছু তার নামে। যদি ভবিষ্যতে কিছু হয় তাহলে আমাদের ঝামেলা সহ্য করতে হবে। কয়েক সেকেন্ডের নীরবতার পর রবির আওয়াজ এলো, সীমা, সে আমার মা। তাহলে কি মা? সীমা কথা কেটে দিল, দুনিয়া বদলে গেছে। এই দিনগুলোতে আবেগ বাড়িতে চলে না। এই কথাগুলো শান্তিদেবীর কানে বিষের মতো ঢুকল। সে মনে করল যখন রবি ছোট ছিল আর রাতে জ্বরে কষ্ট পাচ্ছিল, তখন কখনো বলেনি যে দুনিয়া বদলে গেছে, শুধু জেগে তাকে বাঁচিয়েছে। অশ্রু তখনও বেরোয়নি, হয়তো অশ্রুগুলোও ক্লান্ত। শান্তিদেবী তার আচরণ বদলে ফেলল। সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম এলো না। বাইরে থেকে আসা হাওয়া ঠান্ডা, কিন্তু তার ভিতরে কিছু জ্বলছিল যা কেউ নিভাতে পারবে না। সকালের প্রথম আজান আর মন্দিরের ঘণ্টার শাঁখে শান্তিদেবী জেগে উঠল। সে চুপচাপ স্নান করল। সে তার পুরনো শাড়ি বদলাল। সে একই পাসবুক আর একই ছবি ব্যাগে রাখল, যেন এই দুটো জিনিস এখন তার পরিচয়। যখন সীমা রান্নাঘরে এলো, সে দেখল যে চুলা জ্বলছে, চা তৈরি হচ্ছে। সে নিচু স্বরে জিজ্ঞাসা করল, আজ এত সকালে? শান্তিদেবী তার বৌমাকে দেখল। শান্তিদেবী তার শাশুড়িকে দেখল। কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু ক্লান্তি। আর সে খুব নরম করে বলল, আজ আমাকে কোথাও যেতে হবে। কোথায়? সীমা অবাক হয়ে জিজ্ঞাসা করল, শুধু একটু কাজ। এটা বলে শান্তিদেবী চায়ের গ্লাস রাখল। রবি ততক্ষণে জেগে উঠেছে। সে তার মাকে যেতে দেখে ভদ্রভাবে জিজ্ঞাসা করল, আম্মা, একা যাবে? শান্তিদেবী সামান্য হাসল, একই পুরনো মায়ের হাসি, যাতে ব্যথা লুকানো, কিন্তু দেখা যায় না। হ্যাঁ বাবু, এখন তোমাকে অভ্যস্ত হতে হবে। রবি কিছু বুঝল না। সীমা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর শান্তিদেবী বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। রাস্তা একই, পথ একই, কিন্তু আজ তার পায়ের চাল ভারী, কারণ আজ সে শুধু বাইরে যাচ্ছে না, আজ সে তার
তার ভিতরে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা কেউ ভাবেনি। একই সিদ্ধান্তের ভার নিয়ে শান্তিদেবী রাস্তার কোণে পা রাখল। সকালের হাওয়া তার মুখে ধাক্কা খেল, যেন কেউ খুব ধীরে জিজ্ঞাসা করেছে যে এটা কি সত্যিই তোমাকে করতে হবে। আর না থেমে এগিয়ে যেয়ে সে ভিতরে উত্তর দিল যে হ্যাঁ, এটাই এখন করতে হবে। সে সোজা ব্যাংকে যায়নি, তার পা ঘুরে গেল সেই দিকে যেখানে তার মাথা বছরের পর বছর নত হয়েছে। মন্দিরের সিঁড়িগুলো আজ একটু বেশি উঁচু লাগছিল। প্রত্যেক সিঁড়ি ওঠার সময় নিঃশ্বাস একটু ভারী হচ্ছিল, কিন্তু চোখে একটা অদ্ভুত স্থিরতা, যেন ভিতরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এখন শরীর শুধু সহায় করছে। ঘণ্টার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, ধূপের সুবাস বাতাসে ভাসছিল, আর মন্দিরের সামনে দাঁড়ানো লোকজন তাদের ইচ্ছা ফিসফিস করে বলছিল। শান্তিদেবীও হাত জোড়া করে চোখ বন্ধ করল, কিন্তু তার ঠোঁট থেকে কোনো লম্বা অনুরোধ নেই, শুধু একটা ছোট বাক্য বেরিয়ে এলো, ও ঈশ্বর, আমি কখনো নিজের জন্য কিছু চাইনি। আজ শুধু আমাকে এতটা শক্তি দাও যে আমি যা করতে যাচ্ছি তা অন্য কারুর ভবিষ্যৎ পরিবর্তন করবে। যদিও আমার হৃদয় ভাঙে। তার হাত কাঁপল, ধাতুর ঠান্ডা পৃষ্ঠ তার আঙুল স্পর্শ করল, আর সেই স্পর্শে সে তার পুরো জীবনের হিসাব দেখল। সেই রাতগুলো যখন সে সন্তানের নিঃশ্বাস গুনত, সেই দিন যখন পেট খালি ছিল কিন্তু মুখে হাসি, আর সেই বছর যখন সে তার ব্যথার নামও দেয়নি। সে শুধু সহ্য করেছে। মন্দির ছেড়ে যাওয়ার সময় তার মুখ শান্ত, যেন কেউ তার ভিতরের অর্ধেককে কিছুক্ষণের জন্য ধরে রেখেছে। বাইরে সূর্য উঠেছে, আর রাস্তায় গাড়ির শব্দ তাকে ফিরিয়ে আনল সেই দুনিয়ায় যেখানে সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, কাগজ দিয়ে লেখা হয়। উকিলের অফিস পুরনো বাজারের এক কোণে। কাঠের সিঁড়ি, দেয়ালে হলুদ ফাইল আর একটা টেবিল, যার পিছনে একটা লোক বসে টেবিলের উপর থেকে দেখছে। শান্তিদেবীকে দেখতেই সে চেয়ার সামনে টেনে নিল। মা, এসো, বসো। কিভাবে এসেছ? শান্তিদেবী ব্যাগটা কোলে রাখল। সে কিছুক্ষণ নীরব থাকল, যেন কথাগুলোকে ক্রমে রাখছে। তারপর নরম করে বলল, বাবু, আমি আমার জমি আর টাকার বিষয়ে কথা বলতে চাই। উকিল ফাইল বের করল, কাগজ উল্টালো আর মাথা নাড়িয়ে বলল, সবকিছু তোমার নামে। যদি চাও তুমি উইল করতে পারো। উইল? এই শব্দ শুনতেই শান্তিদেবীর আঙুল ব্যাগের কাপড় ধরে ফেলল, যেন তার হৃদয়ের একটা অংশ স্লিপ করছে। কিন্তু সে গভীর নিঃশ্বাস নিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, আমাকে করতে হবে। কার নামে? উকিল নরম স্বরে জিজ্ঞাসা করল। শান্তিদেবীর চোখের সামনে রবির শৈশব ঘুরে গেল। ছোট হাত, ভাঙা চকপোল, স্কুলের বই, আর সেই আওয়াজ, মা, যাতে পুরো দুনিয়া বাধা। সে বলল, আমার ছেলের নামে। কিন্তু আওয়াজে একটা বিরতি, আর ছিল একটা শর্ত। উকিল উপরে তাকাল। শর্ত? হ্যাঁ, শান্তিদেবী খুব সতর্কতার সাথে বলল, যতদিন আমি বেঁচে আমি কারুর উপর ভার হতে চাই না। আমি নিজের সিদ্ধান্ত নিতে চাই। আর যদি কখনো মনে হয় যে আমি কারুর পথে বাধা হয়ে যাচ্ছি, তাহলে। তার আওয়াজ ভরে উঠল, কিন্তু সে বাক্যটা শেষ করল, আমাকে যেমন ইচ্ছে বাঁচতে দাও। উকিল কিছু বুঝল। সে প্রশ্ন না করে মাথা নিচু করল। দুপুরের মধ্যে কাগজ প্রস্তুত হয়ে গেল। শান্তিদেবীর সই প্রত্যেক পাতায় পড়ল, আর প্রত্যেক সইয়ের সাথে মনে হচ্ছিল যেন সে তার হৃদয়ের একটা টুকরো কাগজে ছেড়ে দিচ্ছে। তার হাত কাঁপছিল, কিন্তু কলম থামল না, কারণ মা যখন দেয়, পুরোপুরি দেয়। অফিস ছেড়ে যাওয়ার সময় তার পায়ে কম শক্তি, কিন্তু তার মুখে একটা অদ্ভুত সন্তুষ্টি, যেন একটা ভারী ভার উঠে গেছে। পথে লোকজন আসা যাওয়া করছিল। কেউ জানল না যে এই পাশ দিয়ে যাওয়া বুড়ি এখনই তার পুরো জীবনকে আইনি কথায় বেঁধে দিয়েছে। বাড়ি ফিরে শান্তিদেবী রাস্তার কোণে থেমে পিছনে তাকালো এক মুহূর্তের জন্য। একই বাড়ি, একই দরজা, কিন্তু আজ তাকে দেখে হৃদয়ে কিছু ভাঙল না, বরং দূরত্ব হয়ে গেল। যেন ভিতরে কেউ বলল যে এখন এই জায়গা তোমার পুরো দুনিয়া নয়। সন্ধ্যায় রবি জিজ্ঞাসা করল, আম্মা, কোথায় গিয়েছিলে? শান্তিদেবী সামান্য হাসি দিয়ে বলল, শুধু জীবনের হিসাব মিটাতে। সীমা খেয়াল করল না। সে অনুভব করল যে এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ মা চুপ হয়ে গেছে, আর লোকজন প্রায়ই নীরবতাকে পরাজয় মনে করে। রাত গভীর হচ্ছিল। শান্তিদেবী খায়নি। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকল। তার ঠোঁট থেকে শুধু একটা বাক্য বেরিয়ে এলো, আমি মা। যদি আমার ব্যথা অন্য কারোর সুখ হয়, তাহলে আমি স্বীকার করি। বাইরে হাওয়া বইছিল,
আর সেই হাওয়ার সাথে একটা ঝড় ধীরে ধীরে সবার জীবনের দিকে এগোচ্ছিল। সেই দিনের পর শান্তিদেবী আরও নীরব হয়ে গেল। সকালে উঠে চুলা জ্বালানো, রান্না, কাপড় ধোয়া সবকিছু একই। এখন কারোর সাথে কিছু বলার ইচ্ছে নেই। রবি অনুভব করল যে মা এখন বুদ্ধিমান হয়ে গেছে। সীমা অনুভব করল যে তার সমস্যা শেষ। কেউ ভাবেনি যে মায়ের নীরবতা সবচেয়ে বিপজ্জনক। এক সন্ধ্যায় শান্তিদেবী একা বসে তার ব্যাগের দিকে তাকিয়েছিল। একই ছবি। সে তাকে হাতে নিল আর প্রথমবার ছবির সাথে কথা বলল। বাবু, আমি তোমাকে কখনো কিছু দিইনি। আমি শুধু তোমাকে সবকিছু হারিয়ে দিয়েছি। তার চোখ থেকে অশ্রু পড়ল ছবিতে। সে কাপড় দিয়ে মুছল আর গভীর নিঃশ্বাস নিয়ে ছবিটা ফিরিয়ে রাখল। সেই রাতে তার বুকে প্রচণ্ড ব্যথা হল। সে ভারী নিঃশ্বাস নিতে শুরু করল। সে বিছানায় বসে মাথা ঘুরাল। সে ডাকল, রবি। আওয়াজ খুব দুর্বল। টিভি চলছিল। শান্তিদেবী আবার চেষ্টা করল, কিন্তু কেউ এলো না। ব্যথা বাড়তে থাকল। তার চোখে অন্ধকার ছেয়ে যেতে শুরু করল। সে উঠল, কিন্তু তার পা সাড়া দিল। সে মেঝে বসে পড়ল, আর সেই মুহূর্তে সে ভাবল যে তার শরীর সেই সিদ্ধান্তের মূল্য চাইছে। অনেক সময় পর রবি বাইরে এলো। তার মাকে মেঝে বসে দেখে সে ভয় পেল। আম্মা, কি হয়েছে? সীমাও এলো। তার মুখে কম ভয় আর বেশি উত্তেজনা। এখন কি নাটক? রবি তার মাকে তুলল। তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। শান্তিদেবী কিছু বলতে চাইল, কিন্তু কথা তার গলায় আটকে গেল। তাকে হাসপাতালে নেওয়া হল। সাদা আলো, তীব্র গন্ধ আর মেশিনের শব্দ। ডাক্তার চেক করল। কিছুক্ষণ পর সে বাইরে এসে বলল, অনেক দেরি হয়ে গেছে। শারীরিক ব্যথার চেয়ে তার মানসিক আঘাত বেশি। এই কথাগুলো রবির বুকে তীরের মতো লাগল। সে বুঝতে পারল না যে মাকে সে চুপ মনে করেছে, সে ভিতরে এতটা ভাঙা। শান্তিদেবী সংজ্ঞা ফিরে পেল। সে চোখ খুলল। রবি তার সামনে দাঁড়িয়ে। আম্মা। তার আওয়াজ কাঁপছিল। শান্তিদেবী খুব কষ্টে হাত তুলল। রবি তার হাত ধরল। কাঁদো না বাবু। তার আওয়াজ খুব নরম। রবির চোখ থেকে অশ্রু বইতে শুরু করল। আম্মা, আমাকে ক্ষমা করো। শান্তিদেবী সামান্য হাসল। মা কখনো ক্ষমা করে না, মা শুধু বোঝে। আমার ব্যাগে কিছু কাগজ আছে, পড়ো। এটা বলে তার চোখ আবার বন্ধ হয়ে গেল। ডাক্তার মাথা নাড়ল। আর সেই মুহূর্তে সেই সিদ্ধান্ত যা সকালে মন্দিরের সিঁড়িতে নেওয়া হয়েছে, তার সবচেয়ে ভারী মূল্য চেয়েছে। আর সেই মূল্যের নীরবতায় হাসপাতালের করিডোর। সাদা দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ, কোনো সময়ের নয়, কারোর নিঃশ্বাসের। রবি স্লিপ করে বসে পড়ল, যেন তার ভিতরের সহায়ও ভেঙে পড়েছে। আর তার সামনে ডাক্তারের নত মাথা যেন একটা সিদ্ধান্তের সিল। ঘরের ভিতরে শান্তিদেবীর দেশ শান্ত। তার মুখে একই শান্তি যা তার সারা জীবনে ছিল না। তার চোখ বন্ধ, কিন্তু তবু সে কিছু বলতে চাইছে। রবি ধীরে ভিতরে গেল। তার পা যেন প্রত্যেক পায়ে স্মৃতি। সে মায়ের হাত ধরল, ঠান্ডা হাত। সেই হাত যা তাকে হাঁটতে শিখিয়েছে, সেই হাত যা তার ঘাম মাঠের মাটিতে মিশিয়েছে। আর আজ একই হাত কোনো স্পর্শে সাড়া দিচ্ছে না। সীমা দরজায় দাঁড়িয়ে। সে ভিতরে যাওয়ার সাহস জোগাড় করতে পারছে না। তার মুখে ভয়, কিন্তু ছায়া অনুতাপেরও, যেন কেউ হঠাৎ আয়নায় সেই দৃশ্য দেখিয়েছে যা সে মাসের পর মাস এড়িয়ে যাচ্ছে। ব্যাংকের দরজা, লোকজনের চোখ, আর শান্তিদেবীর কাঁপা পা। ডাক্তার কিছু বলল, রবি শুনল না। শুধু মায়ের নরম আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কাঁদো না বাবু। আর সে অনুভব করল যেন সেই বাক্য তার পুরো জীবনের ভার হয়ে গেছে। কাঁদা ছাড়া কিভাবে বাঁচতে হয়, কেউ তাকে এটা শেখায়নি। বাড়ি যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে সে অন্য দুনিয়ায় দৌড়াচ্ছে মনে হল। একই শহর, একই রাস্তা, কিন্তু মা ছাড়া সবকিছু অচেনা। বাড়ি পৌঁছে দরজা খোলা। ভিতরে একই চুলা, একই বিছানা, দেয়ালে ঝুলন্ত ঘড়ি, কিন্তু বাড়ি নেই, শুধু জিনিস। রবি মায়ের বিছানার কাছে বসল। অনেকক্ষণ এমন বসে রইল,
যেন বেশি নড়লে মায়ের আওয়াজ শোনা যাবে আবার। বাবু, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু ঘরে এত নীরবতা যে তার নিঃশ্বাসও ভার মনে হচ্ছে। সীমা ধীরে কাছে এলো। সে কিছু বলতে চাইল, কিন্তু কথা তার গলায় আটকে গেল। প্রথমবার সে বুঝছে যে নীরবতা শুধু ধৈর্য নয়, কখনো সেটা শাস্তি হয়ে যায়। আর আজ সেই শাস্তির ভার তার কাঁধে। পরের দিন গ্রাম থেকে লোকজন আসতে শুরু করল। কেউ খোলাখুলি কিছু বলল না, কিন্তু সবাই একই প্রশ্ন জিজ্ঞাসা করছে, কেন মায়ের এমন শেষ হল? আর সেই চোখের নীরবতা প্রত্যেকবার সীমার কাছে এসে থামছে। একই লোকজন যাদের সামনে সে শান্তিদেবীকে ব্যাংক থেকে ধাক্কা দিয়েছে, আজ একই লোকজন চোখ মুছছে। এক বুড়ি শান্তিদেবীর পায়ের কাছে বসে কাঁদল। হে শান্তি, তুমি মা ছিলে, কারুর সাথে কি করলে? তার আওয়াজ সীমার হৃদয়ে হাতুড়ির মতো লাগল। আর সে অনুভব করল যেন প্রত্যেক কথা তার ভিতরে কিছু ভাঙছে। শ্মশানের পথে রবি মায়ের দেহ নিয়ে হাঁটছে, প্রত্যেক পা ভারী। সে মনে করল কিভাবে মা তাকে শৈশবে পড়লে তুলে নিত। আজ মা যাচ্ছে আর সে কিছু করতে পারছে না। তার হাত কাঁপছিল। কেউ বলল, সীমা, শক্ত হও বাবু। কিন্তু কিভাবে বোঝাবে যে তাকে শক্তি দিয়েছে সে আজ যাচ্ছে? আগুন জ্বালানো হল, আর সেই আগুনে রবির শৈশব, মায়ের মাতৃত্ব আর তার অপরাধ জ্বলতে শুরু করল। সীমা দূরে দাঁড়িয়ে, তার চোখ থেকে অশ্রু বইছে, কিন্তু এখন সেই অশ্রু কোনো ভুল সংশোধন করতে পারবে না। সে বারবার একই দৃশ্য মনে করছে, ব্যাংকের দরজা, ভিড় আর যে ধাক্কা দেয়া হয়েছে। আমি কি করেছি? সে নিজেকে গুঞ্জন করল। বাড়ি ফিরে রবি মায়ের ব্যাগ খুলল। জিপ খুলতেই সে পাসবুক দেখল, কিছু কাগজ আর একটা খাম, যাতে লেখা, আমার ছেলে রবির নামে। রবির হাত কাঁপতে শুরু করল। সে খাম খুলল। ভিতরে কাগজ, উইল, জমি, টাকা, সব কিছু, আর কিছু লাইন তার নিচু হাতে লেখা। সে পড়া থামাল। তার চোখ থেকে অশ্রু কাগজে পড়তে শুরু করল। বাবু, আমি তোমাকে সব কিছু দিয়েছি, যাতে তুমি কারুর সামনে কখনো নত না হও। যদি কখনো অনুভব করো যে তোমার মা ভার ছিল, তাহলে বোঝো যে সে ভার ছিল না, সে তোমার ঢাল ছিল। কাগজ তার হাত থেকে পড়ে গেল। সে জোরে কাঁদতে শুরু করল, যেন বছরের পর বছর কান্না থামিয়ে রেখেছে। সীমার পায়ের কলায় মাটি কাঁপল। সে অনুভব করল যেন এটা কাগজ নয়, মায়ের নীরবতা, একই নীরবতা যা সে তার বিজয় মনে করেছে। আর আজ একই নীরবতা তার সামনে তার সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়িয়েছে। রবি মায়ের বিছানার কাছে অনেকক্ষণ বসে রইল। বাইরে সন্ধ্যা হচ্ছে, বাড়িতে ল্যাম্প জ্বালানো হয়েছে, কিন্তু ভিতরে আলো নেই। সে নরম করে বলল, আম্মা, যদি তুমি ভার ছিলে, তাহলে আজ এই বাড়ি এত ভারী কেন? সীমা ফেটে কাঁদল। তার আওয়াজ কাঁপছিল, আমি বড় ভুল করেছি। কিন্তু রবি কিছু বলল না। সে উঠে বাইরে গেল। রাত গভীর হল, আর সেই গভীরতায় একটা জিনিস স্পষ্ট হল, মা চলে গেছে। কিন্তু যা সে ছেড়ে গেছে তা শুধু কাগজ নয়, একটা প্রশ্ন। এমন প্রশ্ন যা এখন রবির প্রত্যেক নিঃশ্বাসে প্রতিধ্বনিত হবে, আর যার মূল্য সে তার পুরো জীবন দিয়ে দিতে হবে। পরের সকাল সেই প্রশ্নের প্রতিধ্বনি নিয়ে এলো, কিন্তু রবির ভিতরে কোনো সকাল নেই। তার চোখ খোলা, কিন্তু মনে ঘুমের ভারী স্তর জমে গেছে। বাড়ি একই, দেয়াল একই, বিছানা একই, কিন্তু মায়ের উপস্থিতি ছাড়া সবকিছু তার অর্থ হারিয়েছে। সে ধীরে উঠল, মায়ের বিছানার কাছে গেল, হাত বাড়িয়ে বালিশ সোজা করল, যেন মা এখনই উঠেছে আর বলেছে, এমন রাখো না, তোমার ঘাড়ে লাগবে। কিন্তু ঘরে নীরবতা, এমন নীরবতা যা বলে না, কামড়ায়। রবি ব্যাগ আবার খুলল। একই কাগজ, একই উইল, একই লাইন। আর প্রত্যেকবার পড়ার সময় সে অনুভব করল যেন মা তার আঙুল ধরে তাকে অন্য কোথাও নিয়ে যেতে চায়। সে প্রথমবার অনুভব করল যে মা তাকে সবকিছু দিয়েছে, কিন্তু নিজের জন্য কিচ্ছু রাখেনি। না সম্মানের জিদ, না অভিযোগের আওয়াজ, না প্রতিশোধের অধিকার। আর হয়তো এটাই কারণ যে এই সবকিছু এখন তার অংশ হয়ে গেছে। সে ব্যাংকে গেল, একই ব্যাংক যেখানে লাইনের শেষে এক বুড়ি দেয়াল ধরে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাচ্ছে। একই ক্লার্ক কাউন্টারে। রবিকে দেখতেই তার চোখ নিচু হল। তুমি শান্তিদেবীর ছেলে? তার আওয়াজে অপরাধবোধ। আমরা সেই দিন কিছু বলতে পারিনি, দয়া করে আমাদের ক্ষমা করো। রবি মাথা নাড়ল। আমাদের মাকে ক্ষমা চাইতে হয়েছে, কিন্তু আমরা চাইনি। এখন আর কোনো মায়ের সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে না, এটাই আমি চেষ্টা করব। রবি মায়ের অ্যাকাউন্ট বন্ধ করল। সে টাকা তুলল না। কাগজে সই করার সময় তার হাত কাঁপছিল, কিন্তু এবার কাঁপায় ভয় নেই, ছিল একটা সিদ্ধান্ত। একই দিন সে একটা ট্রাস্টের ফাইল খুলল। সে নাম দিল শান্তিমা সেবা ট্রাস্ট। ক্লার্ক নাম পড়ল। সে কিছুক্ষণ নীরব রইল, তারপর মাথা নিচু করে বলল, ভালো কাজ স্যার।
রবি বাইরে তাকালো। একই দরজা, একই সূর্য, আর সে অনুভব করল যেন মা কোথাও কাছে দাঁড়িয়ে, কিছু না বলে শুধু দেখছে। কয়েক মাসের মধ্যে গ্রামের বাইরে একটা ছোট নির্মাণ শুরু হলো। লোকজন জিজ্ঞাসা করল, এটা কি? রবি বলল, এটা মায়েদের বাড়ি, এমন মায়েদের বাড়ি যারা নিজেকে ভার মনে করে। ধীরে ধীরে ইঁট জোড়া হলো, দেয়াল তৈরি হলো, আর প্রত্যেক দেয়ালে যেন মায়ের নীরবতার একটা ইঁট রাখা, শক্ত, শব্দ ছাড়া। সীমা সবকিছু দূর থেকে দেখতে থাকল। প্রথমে সে অনুভব করল এটা সব রবির রাগ, তারপর সে বুঝল এটা রাগ নয়,